নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতদিনে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভাবছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি না, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আমি দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করছি। সকালবেলা উঠেই ব্রেকফাস্টের একটা চিন্তা থাকে। আর এত বৃষ্টির জন্য আজকে আমি আমার দিব্যসোনাকে স্কুলেও পাঠাতে পারিনি। তাই জন্য ভাবলাম একটা ভালোই ব্রেকফাস্ট তৈরি করা যাক যখন হাতে সময় আছে। তো কিছুই তো আমার ছিল না, বাইরে গিয়েই আনতে হতো। তো বাড়িতে ছিল পনির। তো পনিরটাকে আমি ভাবলাম একটু স্পেশাল করে করি, কারণ এটাই আমি ভাত দিয়ে খেয়ে নিতে পারবো, আবার এটাই আমি ব্রেকফাস্টেও খেতে পারবো, এমন একটা কিছু করি। তো পনির ছিল। পনিরে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, কারণ এটা পুরোপুরি আমায় নিরামিষ করতে হবে। নিরামিষ না হলে আমি কোনো আমিষ খাবার খেয়ে পুজো করতে যাই না। তো প্রথমেই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি এতে সাদা তিল একটু রোস্ট করে বেটে নিয়ে দিয়ে দিলাম। তারপরে আপনার দিলাম আমি টক দই। টক দইটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিল, টক দইটা একটু কম দিলে ভালো হতো। কিন্তু যাই হোক, বুঝতে পারিনি, বা টক দইটা থাকলে পচে নষ্ট হয়ে যাবে, তাই জন্যই আরও দিয়ে দিয়েছি। আর এইটা দিলাম আমি কাজু আর চারমগজ বাটা। আর এরপর আমি দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা গুঁড়োটা দিলে ফ্লেভারও বেশি থাকে আর খেতেও ভালো হয়। কিন্তু কি জানেন তো, আমি সব মশলাই তো শিলে বেটেছি। প্রথমেই যদি গরম মশলা বাটি, সব মশলাটাকে গরম মশলা ধরে নেবে। তাই জন্য আমি গরম মশলাটাকে লাস্টে বেটেছি। আর লাস্টে বাটলে শিল তো আর শুকনো থাকে না, শিলটা ভিজে হয়ে যায়, ওই জন্য ওটাকে আমায় জল দিয়েই বাটতে হয়েছে। যাই হোক, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। এখানে যদি কাসৌরি মেথি দেওয়া হয়, এর টেস্টটা আর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। কিন্তু কি জানেন তো, অত ছোট প্যাকেট তো আর কাসৌরি মেথি পাওয়া যায় না। আর কাসৌরি মেথি একটা বড় প্যাকেট কিনে আমার ঘরে পুরোপুরি নষ্ট হবে, কারণ সেরম কিছু আমি রান্না করিও না কাসৌরি মেথি দিয়ে। তো ওই জন্যেই অরিগানোর ছোট প্যাকেট পাওয়া যায় বলে অরিগানোটা আমি কিনে রাখি, তাই সেটা আছে বলে সেটাই দিয়ে দিলাম। আর দিলাম অনেকটা পরিমাণে গোলমরিচ। এইগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে পনিরটাকে হালকা হাতে মাখিয়ে নেব। কারণ হালকাভাবে না মাখালে কি হবে, পনিরটা খুব নরম, ওটা ভেঙে যেতে পারে। তাহলে ভেঙে গেলে আর কি পনিরটা বাজে হয়ে যাবে। যদিও এর মধ্যে খুব একটা তেল দিয়ে ভাজানো কষানো হবে না, তবুও যেটুকু হবে তার মধ্যেও ভেঙে গেলে অসুবিধে হবে। তাই জন্য আমি এটাকে হালকা হাতে মেখে নিলাম। আর গোলমরিচটা একটু বেশি দিলাম কেন, কেননা দইয়ের সঙ্গে তো ওটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাই জন্য। তো এবার আমি ওটাকে চাপা দিয়ে রেখে দেব অনেকক্ষণের জন্য, যতটাই রাখা যাবে ততটাই ভালো। আর সকালবেলায় আমি আগে ছাতুটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আর রেখে দিয়েছিলাম। আর তাতে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটাও আমি ওতে দিয়ে রেখে দিয়েছিলাম, পরে যখন পুর মাখবো একসাথে মাখবো বলে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং, কারণ হিং না দিলে হিঙের কচুরি কিন্তু ভালো লাগে না। তাই জন্য বেশি করেই আমি একটু হিং দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু কম হলেও ঠিক আছে, বেশি হলে তো খারাপ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম এতে কি বলে ওটাকে, কালো জিরে। ভুলেই গিয়েছিলাম এটাকে কালো জিরে বলে। তো কালো জিরে দিয়ে দিলাম। আর যদি এতে জোয়ান দেওয়া যায়, এর টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আমার কাছে জোয়ান ছিল না, কারণ আমি জোয়ান টোয়ান এগুলো কিছুই খাই না সেরকম। মা যখন ছিল, মা জোয়ান খেত, তাই জোয়ানটা অ্যাভেলেবেল পাওয়া যেত। কিন্তু এখন তো মা খায় না, ওই জন্য আর জোয়ানটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। জোয়ান আর আমি দিইনি। এবার আমি কি করলাম, একদম চলে এলাম পুর ভরতে। আর এই পুরটা দেখুন আমি কাজবাড়ির মতোই ভরছি। আমি কিন্তু গোল পাকিয়ে ভরছি না, তাতে করে না পুরটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর কাজবাড়িতে আমি দেখেছি যে এই রকম করে যদি পুর ভরে তাহলে কিন্তু এটায় ফেটে যায় না।
তো পুরটা অনেকক্ষণই থাকে। তারপরে তো বেলার ওপর নির্ভর করে, ওরা দুবারে একটা লুচি বেলে, কিন্তু আমরা তো অনেকবারে বেলি, তা আমাদের পুরটা বেরিয়ে যাওয়ার অনেকটা চান্স থাকে। তো যাই হোক, আমি যতটা পারলাম কাজবাড়ির মতো করেই পুরটা ভরার চেষ্টা করলাম, তাতে করে যাতে ফেটে না যায়। আর ওরা পুরটা না ময়দার তুলনায় অনেকটা কমই দেয়, সেই জন্য ওদের ফেটে যায় না, আর মিডল পোর্শনেই থাকে পুরটা। তো এবার আমি বেলে নিচ্ছি, বেশ কিছুটা তেল দিয়েছি যাতে করে না পুরটা বেরিয়ে আসে বা ফেটে যায়, এইভাবে যাতে আমি সহজে বেলতে পারি। আর এটাকে আমি গোল্লা পাকালাম না, গোল্লা পাকালেই কিন্তু ফেটে যাওয়ার চান্স বেশি থাকে। তো গোল্লা না পাকিয়েই আমি দেখলাম বেশ ভালোই গোল গোল করে আমি বেলতে পেরেছি। আসলে অনেকবার করে বেলেছি তো, তাই জন্যই একটু এদিক ওদিক ব্যাকা হয়ে গেছে, কিন্তু কাজবাড়ির তো লুচি আরও বেশি ব্যাকা হয়ে যায়। তো যাই হোক, তবুও এটা আমি একটু গোল মতো করতে পেরেছি, এটা দেখে আমার ভালো লাগলো। তারপরে আমি এখানে রাধাবল্লভীগুলো, এগুলো লুচি বলা ভুল হবে, রাধাবল্লভী যেগুলো পুর দিয়ে করেছি, রাধাবল্লভী বলো আর হিঙের কচুরিই বলো, যাই বলো, তো আমি এগুলোকে ভালো করেই ভেজে নিলাম। মোটামুটি একটা ময়দা ভাজা হলেই ভাজাটা হয়ে যায়। অনেকগুলো যেহেতু ভাজতে হবে সেহেতু আমি ভেজে নিয়েছি, কারণ নন্টু বলেছে, পুটু বলেছে ওরাও খাবে, কিন্তু পুটুর তর সয়নি, ও অন্য কি খেয়ে নিয়েছে। যাই হোক, আমি যদি নিয়ে ডাইনিং টেবিলে বসি তাও ও খেতে আসবে, তাই জন্য আমাকে অনেকগুলোই একবারে লুচি ভেজে নিতে হবে, লুচি বা পুরি বা রাধাবল্লভী হিঙের কচুরি যাই বলুন না কেন। এইগুলো আমি লুচিগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি গোটা গরম মশলা, জিরে, গোটা গোলমরিচ সব কিছু ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি পনিরটা বসিয়ে দেবো। পনিরটা তো হতে বেশি টাইম লাগে না, ততক্ষণে কি করব, আমি আমার দিব্যসোনাকে তুলে দেবো, তুলে দিয়ে ওকে হাত মুখ ধুইয়ে পরিষ্কার করিয়ে দেব। আর ততক্ষণে পনিরটা হয়ে গেলে, ও উঠলে ওকে ব্রেকফাস্টটা আমি দিতে পারবো। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার ওপর আমি পুরো মাখানো পনিরটা, মানে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দরকার আমি তো সবই দিয়ে দিয়েছি এর ওপর, এর মধ্যে, পনিরটার মধ্যে। এবার পনিরটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, সবটাই কিন্তু হালকা হাতে করতে হবে, হালকাভাবে নাড়তে হবে, না হলে পনির ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। একটু যখন শুকিয়ে শুকিয়ে আসবে গ্রেভিটা, তখন আমি সমস্ত এই যে বাটি ধোয়া জলগুলো রেখে দিয়েছিলাম, সবগুলোই আমি আলাদা আলাদা বাটিতে করে বেটেছিলাম, তো সব বাটিগুলোই আমি সবগুলো ধুয়ে নিয়েছি। কারণ তরকারিতে দেখবেন এমনি জল দেওয়ার থেকে এই বাটি ধোয়া বা মিক্সি ধোয়া জল দিলে তরকারির টেস্টটা কিন্তু একই থাকে, তাতে করে আলাদা একটা কাঁচা জলের স্বাদ হয় না। এরপর আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওর মতো ফুটে ফুটে হয়ে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেল, এবার হয়ে যাওয়ার পর আমি ওটাকে নামিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তাতে করেও আরেকটু বেশি বসে গেছে তরকারিটা, মানে পনিরটা একটু জল টেনে নিয়েছে। আর তারপরে আমি দিয়ে দিলাম একটু ঘি, এই কাঁচা ঘিয়ের গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম সেই গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিতে দিতে ভাবছিলাম যে এর মধ্যে যদি গরম মশলা গুঁড়ো দেওয়া যেত, টেস্টটা কিন্তু এর দ্বিগুণ হয়ে যেত, কিন্তু ওই যে আমি আগেই বললাম শিলের সমস্যা, তাই জন্য এটাকে আমায় বেটেই দিতে হলো। কিছুটা টাইম এটাকে আবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, চাপা দিয়ে, যাতে করে গরম মশলার গন্ধটা ধরে নেয় পনিরটাতে, ঘি আর গরম মশলার গন্ধটা। তারপরে হয়ে যাবার পর আমি এটাকে নামিয়ে আর বাটিতে রেখে দেব, কারণ ওরা সবাই উঠে পড়েছে, আমি তুলে দিয়েছি আমার দিব্যসোনাকে, এবার ও রেডি হয়ে বসে আছে কখন খাবে বলে। আর সবাই বসে আছে যে আজকে পনির রান্না করছি বলে, ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে যে আমি কখন খেতে দেব। তাই জন্য আমি নামিয়ে নিলাম, আর এখন আমি রান্নার দিকে যাব না, রান্নার দিকে পরে যাব, বেশি কিছু তো রান্না করব না। তো সেই জন্যেই আমি আর রান্নার দিকে না গিয়ে, দেখুন আমার পনিরটা কত সুন্দর দেখতে লাগছে। তারপরেই এবার চলে এলাম খাবার দেওয়ার জন্য। এবার যে সব থেকে বেশি খাওয়া নিয়ে মানে তাড়াহুড়ো করে, সেই তাকেই আমি আগে দিয়ে দিচ্ছি, কারণ আগে না দিলে, ওকে আগে না দিলে কোনো কাজটাই সুষ্ঠুভাবে হবে না। ও আগে খেয়ে নেবে, তারপরে ও বলল যে ওর নাকি পড়তে যাওয়া আছে, তো পড়তে যাওয়া আছে বলে ও পড়তে যাবে, আমি একটু তাড়াতাড়িও দিয়ে দিচ্ছি, এরা তো বাড়িতে থাকবে, এদের একটু পরে দিলেও কোনো অসুবিধে নেই, তা আমি দিয়ে দিচ্ছি ওকে খেতে। ও বলছে আমাকে ক পিস পনির দেবে, কোন কোন পনিরগুলো দেবে, ও বেছে বেছে আমায় বলছে দেখে দেখে, আমি আবার সেই রকমভাবেই ওকে তুলে দিচ্ছি।
খাচ্ছি। এইবারও খেয়ে দিয়ে বলবে যে পনিরটা কেমন হয়েছে। ওর নাকি পনির খুবই পছন্দ, আর এই রাধাবল্লভী দিয়ে তো আরও বেশি। এইবার আমি একটু পুটুকেও দিয়ে দিচ্ছি, কারণ ও তো এত জোর খিদে পেয়েছিল, কি খেয়ে নিয়েছে জানি না আগেই। এবার তার ওপর যদি ওভারলোডেড খায় ওর বমি হতে পারে। তাই জন্য আমি কোনো দিনই কোনো বাচ্চাকে ওভারলোডেড খাওয়া, বাচ্চা কেন বড়দেরও ওভারলোডেড খাওয়া পছন্দ করি না আমি। যতটুকু পেটে ধরবে ঠিক ততটুকুই খাও, তার থেকে কম খাও ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি খেয়ে শরীর অসুস্থ না করাই ভালো। তো ও একটু পনিরটা টেস্ট করবে বসে আছে বলে আমি ওকে একটু দিলাম। ও খেয়ে বলল খুব ভালো হয়েছে পনিরটা। কিন্তু আমার মুখে না একটু বেশি টক লাগছিল, কারণ টক দইটা একটু বেশিই হয়ে গেছে। টক দইটা যদি একটু কম দিতাম তো সত্যিই এটা পারফেক্ট হতো, খুব সুন্দর খেতে লাগতো। যদিও খেতে খুবই সুন্দর হয়েছিল, কিন্তু তাও একটু আমার মনে হচ্ছিল যে টক দইটা বোধহয় একটু কম পড়লে ভালো হতো, কারণ আমি তো খুব একটা টক পছন্দ করি না, সেই কারণেও হতে পারে। আমি আমার দিব্যসোনারও ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। দিব্যসোনাকে না আমি একদম ওইরকম ছাঁকা তেলে না কোনো লুচি বা পরোটা, মানে পরোটা তো আর ছাঁকা তেলে হয় না, লুচি করে খাওয়াই না। কারণ ও নিতে পারবে কি না, ওর তো এখনও হজম শক্তিটা সেরকমভাবে বেশি বড় হয়নি, ডেভেলপ করেনি। তো ওকে একটু কম কম দেওয়াই ভালো, যখন খেতে শিখবে হজম করতে পারবে তখন নিশ্চয়ই দেব। তো ওকে আমি একটু সেঁকে সেঁকে আর কি পরোটা লুচিটাই একটু সেঁকে সেঁকে দিয়েছি, কারণ ও আবার এমন যদি দেখে যে এর শেপটা আলাদা হয়েছে, লুচির শেপটা যদি মানে পরোটার শেপ করে দিই তাহলেও খাবে না, ওরা লুচি খাচ্ছে ওকেও দিতে হবে, এইরম করবে। আর যদি গোল শেপে করে করে দিই, ওটা লুচি কি রুটি ও বুঝতে পারবে না, মানে লুচি কি পরোটা বুঝতে পারবে না, ও খেয়ে নেবে। তো তিনজনকেই আমি দিয়ে দিলাম। এরপরে আমি সোজা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। ঠাকুর পুজো করতে না বেশ কিছুটা টাইম লাগে, আর দিব্যকে আজকে আনার নেই, আর ওর জন্য তো স্কুলের টাইমটা দেওয়ার নেই। ওই জন্য আমি আগে পুজো করতে চলে এলাম। তারপর এত বৃষ্টি হচ্ছে জানেন তো, থেমে থেমে কোন সময় আবার আসতে পারবো কি না, ঠাকুর ঘরে উঠতে গেলে মাঝখানটা ভীষণ জল ওঠে, তখন না আসতে যেতে খুব অসুবিধে হয়। আর দিব্যও না পিছন পিছন আমার সঙ্গে যায়, কোথায় পড়ে যাবে কোথায় কি করবে একটা চিন্তা থেকেই যায়। ওই জন্য ও যেহেতু এখন নিচে আছে, ওদের সঙ্গে মেতে আছে, তাই জন্য আগে আমি ওপরে এসে পুজো করে নিলাম। আর যেহেতু আজকে আমাদের বাড়িতে একটা ক্যাটারিং আছে, তো ক্যাটারিংয়ের কাজ আছে, সেই জন্যই কাকুটা এসেছে বলে ও অন্য লোককে দেখে আর নিচে নামবে, মানে ওপরে উঠবে না। তা সেই সুযোগে আমি পুজোটা করে নিতে পারবো, সেই জন্য আমি চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে, যাতে ও উঠবে না এই চিন্তাটাও থাকবে না, আর শান্তি করে পুজোও করে নিতে পারবো। সেই জন্য আমি পুজো করে নিচ্ছি। আর যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো সবই প্রতিবেশীর দেওয়া। প্রতিবেশী সাহায্য করে বলেই আমি কিন্তু ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো করতে পারি, না হলে ঠাকুরকে ফুল ছাড়াই পুজো দিতে হতো। কি আর করা যাবে বলুন, আমাদের তো গাছ নেই। মা একটা জবা গাছ লাগিয়েছে, তাতে কখনো হয় কখনো হয় না, আবার হলেও অন্য লোক তুলে নিয়ে চলে যায়, এই পজিশনে আছি। তো যেহেতু উনি আমাদের দয়া করে দেন বা ভালোবেসে দেন, তো সেই জন্যই পুজোটা হয়। শান্তি মনে পুজো করে এবার নিচে চলে এলাম। নিচে এসে দেখি আমি স্নান করতে করতে পুজো দিতে দিতে আসলে টাইমটা তো আমার অনেকটাই লেগে যায়। ততক্ষণে দেখলাম যে এই যে আমাদের বাড়িতে দাদা একটা ক্যাটারিংয়ের অর্ডার নিয়েছে 50 জনের, সেটা শ্রাদ্ধ বাড়ির কাজ।
তো আজকের মেনুতে আছে কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল, রাধাবল্লভী। তো এইগুলোরই সব ইনগ্রিডিয়েন্টসগুলো উনি সাজিয়ে নিয়েছেন, মানে এর মধ্যে সবই ওনার রেডি হয়ে গেছে। ময়দাও মেখে রাখা হয়ে গেছে, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, গ্রেভিগুলো সব মিক্সিতে বেটে রেডি করে নিয়েছে। মানে ওনারা তো কাজের মানুষ, ওনারা খুব ভালোভাবে জানে। এদিকে তেলও আছে আলু ভাজার, আর এদিকে ছাতু, ছাতু নয় এগুলো, আর যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দেয় আর কি রাধাবল্লভীর, সেইগুলোকেও উনি ভেজে টেজে রেখে দিয়েছেন। আর দাদা এখনও ছাতু নিয়ে ফিরতে পারেনি, বৃষ্টি তো বেশ হচ্ছে, ওই জন্য তা সেই ফাঁকে উনি এই নারকোলটাও কেটে নিচ্ছে। যেহেতু ছোলার ডালে নারকোল দেওয়া হবে, সেহেতু উনি নারকোলটাও কেটে সবই একা হাতেই উনি রেডি করে নিচ্ছে। মাঝে মধ্যে বৌদি একটু সাহায্য করেছে। আমিও আজকে ক্যাটারিংয়ের রান্নায় হাত লাগিয়ে সাহায্য করতে শুরু করলাম। আমারও একটা নতুন ট্রেনিং হয়ে গেল কিভাবে কি করতে হয়। আর জানেন তো, এইসব কাজ করতে করতে না অনেকটা নলেজও বেড়ে যায়। আর বৌদি এদিকে দেখুন কত চিংড়ি মাছ ছাড়াচ্ছে। এই চিংড়ি মাছগুলো কালকের রান্নার জন্য। কালকে মৎস্যমুখ হবে শ্রাদ্ধ বাড়ির, তো সেখানে পটল চিংড়ি হবে, তো সেই জন্য চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছে। আর ইনি এদিকে একটুখানি আলু ভেজে নিচ্ছেন, কেন ছোলার ডালে দেবে বলে। তারপরে ওনার এদিকে হয়ে গেছে আলু দম বসানো। আর এইদিকে এই যে উনি হিং দিয়ে, কালো জিরে দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সমস্তটা দিয়ে, আরও মশলা ছিল যেগুলো আমি দেখিনি বা দেখানোও হয়নি, সব দিয়ে উনি রাধাবল্লভীর পুরটাও তৈরি করে নিলেন। তারপরে উনি কি সুন্দর দেখুন ময়দাটা কেটে, এত ময়দা, আমি তাই ভাবতাম যে আমি এইটুকুনি জিনিসকে সামলাতে পারি না। আর যখন কাজ বাড়িতে কাজ হয়, ওনারা এত কম সময়ের মধ্যে কিভাবে সব কিছুকে মেনটেন করেন। তো দেখুন কি সুন্দর ওনারা কেটে নিয়ে কি সুন্দর সিস্টেমে কত তাড়াতাড়ি করে নিচ্ছে। আর বলেছিল এইগুলো সবাইকে হেল্প করতে, তো আমিও একটু হেল্প করতে বসে গেলাম। দেখলাম উনি কিভাবে করছেন, ওনারটা দেখে আমি হেল্প করতে বসে গেলাম। কত ময়দার লুচি উনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে এই যে পুর ভরতে হয়। আমি যে আগে থেকেই জানি, ওনাকে আর সেটা আমি বলিনি, কিন্তু শিক্ষার তো কোনো শেষ নেই। উনি যখন আমাকে শেখাচ্ছেন তখন আমার শিখে নেওয়াই উচিত। আর এই থেকেই আমার ক্যাটারিংয়ে হাতেখড়ি হয়ে গেল। আর কোনো কাজ হলে আমি আরও অভিজ্ঞতা গ্যাদার করতে পারবো, আর কাজও করতে পারবো। ওনারটা দেখে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেল, আর ভাবলাম সত্যি কাজ খুব সহজ হয়। তো এইভাবে আমরা সবাই ওনাকে সাহায্য করতে লাগলাম, আর দিনটা আমার এইভাবেই কর্মব্যস্ত হয়ে কেটে গেল। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।